আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও মসজিদে পবিত্র কোরআন পোড়ালো ইহুদি সৈন্যরা, কঠিন শাস্তির দাবি করল হামাস। শুরু হয়ে গেল ইসরায়েল লেবানন যুদ্ধ। ইসরায়েলে জরুরি অবস্থা জারি, 320টি মিসাইল ছুড়ল হিজবুল্লাহ। জঘন্য অপরাধের দায়ে নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারের ওপর জোর দিলেন করিম খান। ইরানকে ঠেকাতে অঘোষিত মধ্যপ্রাচ্য সফরে শীর্ষ মার্কিন জেনারেল। হিন্দুরা ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে না, বলছেন আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশ সহ 13 দেশে কমেছে প্রকৌশল পণ্য রপ্তানি, ব্যাপক ক্ষতির শঙ্কায় ভারত। প্রথমবারের মতো জোটবদ্ধ হচ্ছে পিটিআই ও মাওলানা ফজলুর রহমানের দল। এবং সর্বশেষে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের খুব বেশি দরকার। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। গাজার একটি মসজিদে ইসরায়েলি সেনাদের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, পবিত্র কোরআন পোড়ানো এবং মসজিদ অপবিত্র করা এবং ধ্বংস করা হলো এদের চরমপন্থী প্রকৃতি এবং আমাদের জাতির পরিচিতি ও পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে এদের বিদ্বেষে পরিপূর্ণ অপরাধী সৈন্য ও তাদের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ। প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সৈন্যরা উত্তর গাজার বানিশালা মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে তাতে আগুন দিচ্ছে। এতে আরও দেখা যায়, ড্রোনটি খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে বোমা ফেলছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েল গত 10 মাসে গাজায় হামলা চালিয়ে 610টি মসজিদ ও চার্চ পুরোপুরি ধ্বংস করেছে। মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে, গাজায় পবিত্র কোরআন অবমাননা করা এবং মসজিদগুলোকে টার্গেট করাতে প্রমাণিত হয় যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধটি একই সাথে খোদ ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ। গ্রুপটি ইসরায়েলি নির্যাতনের নিন্দা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিও আহ্বান জানায়। গাজার ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর পাশে জামাতে নামাজ পড়া অব্যাহত রেখেছে, তবে অনেকবার জামাতে নামাজের মধ্যেই ইসরায়েলিরা বোমা বর্ষণ করেছে। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 350টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘাত হেনেছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আছড়ে পড়ে। আজ রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, লেবাননে হিজবুল্লাহর হুমকি দূর করতে সক্রিয়ভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, কিছু সময় আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানতে পারে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই হুমকি দূর করতে লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সার্জেন্ট মেজর। এছাড়া নিহতদের 2 জন বোমা বিস্ফোরণে এবং অন্যজন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী মধ্য গাজায়, বিশেষ করে দেইর আল বালাহ এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ভয়ঙ্কর লড়াইয়ে নিযুক্ত রয়েছে। অন্যদিকে ইসরায়েলে 48 ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দক্ষিণ লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জনসমাগত সীমিত এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করা। ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে এবং আকাশ হামলা থেকে সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বেন গৌরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে। তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল শনিবার মধ্যপ্রাচ্যে এক অঘোষিত সফর শুরু করেছেন। এর উদ্দেশ্য নতুন করে উত্তেজনা বৃদ্ধি রোধ করার উপায় নিয়ে আলোচনা করা, যা বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে। এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার হুমকি মোকাবেলার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জর্দানে যাওয়ার মাধ্যমে তার সফর শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে মিশর ও ইসরায়েলও সফর করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে তিনি সামরিক নেতাদের মতামত শুনবেন। এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায়
যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তি করতে চেষ্টা করছে। এদিকে সিরিয়া, ইরাক ও জর্দানে ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বৃদ্ধি করেছে, যাতে ইরান বা তার মিত্রদের বড় ধরনের নতুন আক্রমণ প্রতিহত করা যায়। এজন্য বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনলে পাঠানো হয়েছে, যা থিওডোর রুজভেল্টের স্থলাভিষিক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি F-22 যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিনও মোতায়েন করেছে। এদিকে নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইজোভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদেরকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলিদের যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তিনি বিচারকদের বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব নেতানিয়াহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইজোভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, যে কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে। এদিকে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং বাংলাদেশ থেকে রাজনৈতিক সংকটে পড়ার পর হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তিনি বলেন, হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছেন, লড়াই করছেন। গত এক মাসে একজনও হিন্দু নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করেননি। তবে বাংলাদেশে মুসলিমরা ভারতের টেক্সটাইল সেক্টরে কর্মসংস্থানের খোঁজে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এই নির্বোধ ব্যক্তি যাই বলুক না কেন, চলতি বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি কমেছে 9%। একই সঙ্গে ইতালি, কোরিয়া, নেপালের মতো দেশগুলোতেও কমেছে ভারতীয় পণ্যের চাহিদা। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারত বিদেশে যেসব পণ্য রপ্তানি করে তার 1/4 হল প্রকৌশল পণ্য। খবরে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে সম্ভাব্য রাজস্ব ক্ষতির আশঙ্কা বেড়েছে। ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 4 মাসে দেশটির লোহা এবং ইস্পাত রপ্তানি কমেছে 32%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় প্রকৌশল পণ্যের শীর্ষ 25 রপ্তানি বাজারের মধ্যে 13 দেশেই চাহিদা কমতে দেখা গেছে। এ ধরনের বড় বাজারগুলোর মধ্যে বাংলাদেশে 9% রপ্তানি কমেছে ভারতীয় প্রকৌশল পণ্যের। রপ্তানি কমে যাওয়ার কারণ হিসেবে ইপিসি বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার কারণে দেশটির আমদানি ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এর কারণে ভারতসহ সারা বিশ্বের রপ্তানিকারকরাই ক্ষতির মুখে পড়েছেন। পুলিশ ও সরকার ঘেঁষা সন্ত্রাসীদের গুলিতে কয়েক হাজার ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার পর আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর একটি কথা চারদিকে ছড়িয়ে যায় যে শেখ হাসিনার পতনের পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র, কারণ তিনি যুক্তরাষ্ট্রের কথা শুনে তাদের হাতে সেন্ট মার্টিনকে তুলে দেননি। এমনও কথা ছড়ায় যে হাসিনাকে সরিয়ে বাংলাদেশে এখন নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে বসিয়েছে যুক্তরাষ্ট্র, যারা তাদের কথা শুনবে। এছাড়া পলাতক হাসিনা নিজেও দাবি করেছিলেন, সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন হাসিনার পতনের পেছনে হাত থাকা এবং সেন্ট মার্টিন চাওয়ার সব দাবি অস্বীকার করেছে। যদিও যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ সামরিক দিক দিয়ে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইউএস নেভাল ইনস্টিটিউটে এ নিয়ে একটি কলাম প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে সামরিক দিক দিয়ে পা রাখতে পারে, তাহলে তারা চীনের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী অবস্থান নিতে পারবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লজিস্টিকের জন্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অন্যান্যদের কার্যক্রমে বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এটি। কলামটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করে মার্কিন সেনারা এসব ঘাঁটি ব্যবহার করে চীনের প্রকল্পগুলোর উপর নজরদারি চালাতে পারবে। এছাড়া বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ জায়গায় হওয়ায় এটি ব্যবহার করে মালাক্কা প্রণালীতে তারা টহল দিতে পারবে। এই প্রণালীটি চীনের অর্থনীতি এবং শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলামে আরও বলা হয়েছে, যেহেতু বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই, যদি ওই অঞ্চলে কোনো দ্বন্দ্ব বাধে, সেটি মোকাবিলায় বাংলাদেশের নৌঘাঁটিগুলো মার্কিন নৌবাহিনীর জন্য নিরাপদ স্থান এবং লজিস্টিক হাব হতে পারে। এছাড়া মাতারবাড়ির নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের কথাও উল্লেখ করা হয়েছে এই কলামে। এতে বলা হয়েছে, বাংলাদেশ এখন মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে। এতে সহায়তা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ মিত্র জাপান। তারা চাইলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা দূরত্ব দূর করতে পারবে। এছাড়া নিশ্চিত করতে পারবে, যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ বাধে, তাহলে মালাক্কা প্রণালী টপকে চীন মিয়ানমার বাণিজ্য করিডর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে না।
এতে করে বঙ্গোপসাগরে চীনের বিরুদ্ধে সুবিধা আদায় করে নিতে পারবে যুক্তরাষ্ট্র। কলামটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে লং রেঞ্জ গোয়েন্দা নজরদারি এবং নিরীক্ষা সুবিধা দিতে পারবে। এদিকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় নিয়ে এসেছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এবং মাওলানা ফজলুর রহমানের দলের মধ্যে গঠিত নতুন রাজনৈতিক জোট। দীর্ঘদিনের মতবিরোধ ও বিভেদের পর দুই দলের শীর্ষ নেতারা সম্প্রতি এক বৈঠকে মিলিত হয়ে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসন্ন নির্বাচনে একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই জোট গঠনের পেছনে মূল চালিকা শক্তি ছিল সাম্প্রতিক নির্বাচন ও ফলাফল নিয়ে উদ্ভূত বিক্ষোভ এবং প্রতিবাদ, যেখানে দুই দলই কারচুপির অভিযোগ তুলে সরব হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গত মাসে পিটিআই ও মাওলানা ফজলুর রহমানের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই দলের মধ্যে আলোচনার পর রাজনৈতিক জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও জোটের মধ্যে কিছু মতবিরোধ এখনও বিদ্যমান, তবু জোটের যৌথ কর্মসূচি ও নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এই নতুন জোট দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সমীকরণ তৈরি করবে, যা আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে।